আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি নোমান ভাইয়া। আমরা আলোচনা করতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন সলভ। তো তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আমি একটা অধ্যায় সম্পূর্ণভাবে অ্যাডমিশন ভিত্তিকভাবে পড়িয়ে দিব। সো তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করেছো যে ভাইয়া উদ্ভিদ শারীরতত্ত্বের উপরে একটা অ্যাডমিশন ক্লাস দেওয়ার জন্য। সো আমি উদ্ভিদ শারীরতত্ত্বের উপরে একটা ক্লাস সাজিয়েছি, যেটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত। আমরা 3টা ক্লাসের মাধ্যমে এটা শেষ করব। সো যারা যারা ভিডিওটি দেখতেছো সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা এবং সবাই বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। সো আমরা যখন উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তে যাব তখন আমরা বইয়ের বিভিন্ন টপিকগুলো দেখতে পাবো। আর আজকের এই ভিডিওতে আমি মূলত বইয়ে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিক ওয়াইজে আগাবো ইনশাল্লাহ। সো আমরা যখন বইটা খুলবো, বইয়ের প্রথম টপিকটা তোমরা দেখতে পাবা, সেখানে লেখা ছিল যে খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ কেন প্রয়োজন? উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ এই কারণেই প্রয়োজন, আমরা যেমন মানুষ যেমন আমরা যা খাই আমরা তার ভিতরে সব কিছুর ভিতরে কিন্তু খনিজ লবণ আছে। আমরা এই খনিজ লবণ খাই আমাদের দৈহিক বৃদ্ধির জন্য, আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য। তেমনই ঠিকভাবে উদ্ভিদও খনিজ লবণ এই কারণেই শোষণ করে থাকে। এখন দেখো, আমি দেখেছি যে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ আয়ন আকারে শোষণ করে। এখন যে উদ্ভিদ যে খনিজ লবণটা শোষণ করবে, সে কিন্তু ডিরেক্ট লবণ আকারে শোষণ করতে পারবে না। সে কীভাবে শোষণ করবে? সে হচ্ছে লবণটাকে ভেঙে আয়নে পরিণত হতে হবে। প্রথমে আয়নে পরিণত হওয়ার পর উদ্ভিদ কী করবে? তার মূল রুমের সাহায্যে সে আয়নটাকে গ্রহণ করবে। এই যে দেখো, আমি এখানে লিখে রেখেছি যে উদ্ভিদ আয়ন আকারে শোষণ করবে। ঠিক আছে, উদ্ভিদ তার আয়ন আকারে শোষণ করবে। এখন দেখো, এই যে আয়ন আকারে শোষণ করার পর আমি এখানে আরেকটা জিনিস লিখে রেখেছি যে একমাত্র উৎস। এই যে একমাত্র উৎসটা আসলে জিনিসটা কি? এটা যে আমরা উদ্ভিদ যে খনিজ লবণটা শোষণ করবে, এই যে খনিজ লবণের উৎস, এই খনিজ লবণের একমাত্র উৎস হচ্ছে কি? মাটি। খনিজ লবণ সে আর কোথাও থেকে গ্রহণ করতে পারবে না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে উদ্ভিদ কোথা থেকে বা উদ্ভিদের খনিজ লবণ শোষণের একমাত্র উৎস কি? সিম্পল উত্তর হচ্ছে মাটি। এখন দেখো, এখানে কি লিখেছি যে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ আয়ন আকারে শোষণ করে এবং মাটি হচ্ছে খনিজ লবণের প্রধান উৎস। এখন দেখো শোষণ। এখন শোষণ তো কয়েকভাবে হতে পারে। দ্রুত শোষণ করে নিতে পারে, আমি আবার কি আস্তে আস্তেও নিতে পারি। এখন দেখো, দ্রুত আর ধীরে। দ্রুত শোষণ করবে কাকে? এই যে দেখো, পটাশিয়াম আর হচ্ছে নাইট্রেট আয়ন। পটাশিয়ামের যে লবণটা আছে সেখানে হচ্ছে পটাশিয়াম আয়ন, এবং যে নাইট্রেটের যে লবণটা আছে সেটা হচ্ছে কি? নাইট্রেট আয়ন। এই দুইটা আয়ন সে কী করবে? সে উদ্ভিদ খুব দ্রুত শোষণ করবে এবং ধীরে। ক্যালসিয়ামের লবণ এবং সালফেটের লবণ খুব ধীরে কি শোষণ করবে। এরপরে আমরা যে টপিকটা দেখতে পাবো সেই টপিকটা হচ্ছে কি? লবণ পরিশোষণ অঙ্গ। এখন দেখো, আমরা তো উদ্ভিদ তো লবণ পরিশোষণ করবে। সে কোন অঙ্গ দিয়ে তার লবণ পরিশোষণ করবে? উদ্ভিদ তো বিভিন্ন অঙ্গ আছে, পাতা আছে, কাণ্ড আছে, মূল আছে, মূলরুম আছে, ঠিক আছে? তো সে আসলে কোন অঙ্গ দিয়ে তার লবণ পরিশোষণটা করবে? এখন দেখো, নিমজ্জিত জলজ উদ্ভিদ। এই যে নিমজ্জিত জলজ উদ্ভিদ মানে কি? যারা হচ্ছে পানির নিচে ডুবন্ত থাকে তাদেরকে হচ্ছে কি? নিমজ্জিত জলজ উদ্ভিদ বলা হয়। নিমজ্জিত জলজ উদ্ভিদের শোষণ অঙ্গ হচ্ছে কি? সর্বাঙ্গ। মানে হচ্ছে তার যে পুরোটা দেহ আছে সেই পুরোটা দেহ দিয়ে কি করবে? তার খনিজ লবণটা শোষণ করবে। আর যে স্থলজ উদ্ভিদ মানে হচ্ছে যারা স্থলে জন্মাবে তারা হচ্ছে কি করবে? মূল রুম দিয়ে। এই যে দেখো, মূল রুম। এখন দেখো, মূল রুম আসলে কি? উদ্ভিদের তো মূল আছে, আমরা মূল রুম আসলে কোনটাকে বুঝি? এই যে দেখো, এখানে ভাই একটা গাছ মানে নিজে আঁকার চেষ্টা করেছে। এই যে দেখো, এটা যদি উদ্ভিদের মূল হয়, ঠিক আছে, এটা যদি উদ্ভিদের মূল হয় এবং এখান থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে, ঠিক আছে, এখান থেকে ধরো এই যে এটা বের হলো, এটা এই যে ছোট ছোট যে জিনিসগুলো বের হলো সেটাই হচ্ছে কি? মূলত মূল রুম। সুতরাং স্থলজ উদ্ভিদ তার মূল রুমের সাহায্যে কি করবে? খনিজ লবণ শোষণ করবে। স্থলজ উদ্ভিদ তার মূল রুমের সাহায্যে কি? খনিজ লবণ শোষণ করবে। সো আমি হচ্ছে যে এটা অতিরিক্ত ডিপে যাইতেছি না, কারণ এই জন্য যে তোমাদেরকে যদি আমি অতিরিক্ত এখন ডিপে নিয়ে যাই তাহলে তোমরা কি গোলমাল পাকিয়ে ফেলবে। সুতরাং গোলমাল পাকানোর কোনো দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। ঠিক আছে, আমরা জাস্ট বইয়ের টপিকগুলো ধরবো, টপিকগুলো ধরে টপিকের একটু সামান্য বিস্তারিত আলোচনা করব এবং কি এভাবে যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মানে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না এখন আমরা অ্যান্সার করতে পারবো। আর এবারে শর্ট সিলেবাসে উদ্ভিদ শারীরতত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বিগত বছরগুলোতে যখন যে অণুজীব অধ্যায় ছিল, শৈবাল ছত্রাক ছিল, এগুলো থেকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি প্রশ্ন করতো। কিন্তু এবার যেহেতু এসব মানে ভাইটাল অধ্যায়গুলো নেই, যেমন কোষ রসায়ন, কোষের গঠন, তারপর হচ্ছে অণুজীব, শৈবাল ছত্রাক, এই ভাইটাল অধ্যায়গুলো কিন্তু এবার নাই। সুতরাং এবার ভাইটাল অধ্যায়গুলোর ভিতরে মানে সর্বপ্রথম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তা করে তাদের ভাইটাল অধ্যায় কোনগুলো, প্রথমে তাদের আসবে কোষ বিভাজনের পরে আসবে কি? উদ্ভিদ শারীরতত্ত্ব। সুতরাং এবার উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মানে অনেক প্রশ্ন আসতে পারে। সুতরাং যারা ভিডিওটি দেখবা তারা হচ্ছে কি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং হচ্ছে কি ভাইয়া
চেষ্টা করবো যে এই যে ক্লাসের স্লাইডটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং ভাইয়ার যে স্লাইডটা বানিয়েছে ভাই অনেক রিসার্চ করে বানিয়েছি, এটা থেকে পড়লে কি এর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এখন দেখো উদ্ভিদ তো খনিজ লবণ শোষণ করলো, খনিজ লবণ কোন অঙ্গ দিয়ে শোষণ করবে সেটা আমরা জানতে পারলাম, এবং কি কোনটা দ্রুত করবে কোনটা আস্তে করবে সেটা আমরা জানতে পারলাম। এখন দেখো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান আছে, যেমন আমাদের জন্য ভিটামিন, খনিজ লবণ, তারপরে এগুলো হচ্ছে কি অত্যাবশ্যকীয় উপাদান। তার তেমনইভাবে উদ্ভিদের জন্য কি অত্যাবশ্যকীয় উপাদান থাকবে অবশ্যই। এখন অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে মোট 17টি, ঠিক আছে? অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে মোট 17টি। এই 17টির ভিতরে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে কি মাইক্রো। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে যেটা বেশিভাবে প্রয়োজন, মানে হচ্ছে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি ম্যাক্রো, আর যেটা মাইক্রো সেটা হচ্ছে কি কম প্রয়োজন। কম প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি মাইক্রো। সুতরাং যেটা বেশি প্রয়োজন সেটা একটু বেশি লাগবে, যেটা কম প্রয়োজন সেটা একটু কম লাগবে। এখন 17 উপাদানকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, সুতরাং 9টা হবে কি ম্যাক্রো এবং 8টা হবে কি মাইক্রোমূল। এই 9টা এবং 8টা কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রোমূল এটা জানার দরকার নাই, তোমরা যদি জানতে চাও তাহলে বই থেকে দেখে নিতে পারো। এখন দেখো এখানে লিখে রেখেছি উপকারী মূল। উপকারী মূল, এখন কিছু কিছু উদ্ভিদ আছে যাদের জন্য উপকারী মূল নির্দিষ্ট, যেমন দেখো ঘাস। এই যে ঘাসের জন্য উপকারী মূল হচ্ছে কি সিলিকন। এই যে সিলিকনটা ঘাসের জন্য উপকারী মূল, সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো ঘাসের শেষে হচ্ছে স আছে, এই স দিয়ে আমরা মনে রাখতে পারি কি সিলিকন। তেমনইভাবে সিপুর উদ্ভিদের জন্য উপকারী মূল হচ্ছে কি সোডিয়াম। এখন সোডিয়ামটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো সিতে সিপুর উদ্ভিদ এবং কি সতে কি সোডিয়াম, এই দুটোটা কিন্তু এই যে স বা সি যে কোনো একটা দিয়ে আসে, সুতরাং সিপুর উদ্ভিদের জন্য সোডিয়াম। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য হচ্ছে কোবাল্ট, এটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে নাক দিয়ে, ঠিক আছে? নাতে নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, কত কি কোবাল্ট, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোবাল্ট। সামুদ্রিক শৈবালের জন্য কি আয়োডিন। আচ্ছা, সামুদ্রিক শৈবালের জন্য মনে রাখার কিছুই নেই, কারণ হচ্ছে কি আমরা যে লবণগুলো খাই সেগুলো হচ্ছে সমুদ্র থেকে আসে, এবং সমুদ্রে যে শৈবাল জন্মাবে সেই শৈবালের জন্য অবশ্যই কি আয়োডিনটাই প্রয়োজন হবে, কারণ কি আয়োডিন ওই সমুদ্রেই পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো আমি একটা জিনিস রেখে রেখেছি, সেটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে, ঠিক আছে? এই যে ফ 3 ফয়ের কিউব, এই তিনটা দিয়ে হচ্ছে ফসফরাসের অভাবে পাতা ও ফল ঝরে পড়ে। এটা হচ্ছে তোমরা মানে কি ভাইয়ারা যেহেতু দেখছি যে মনে রাখবে, সুতরাং এটা কি খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা বইয়ের যে নেক্সট টপিকতে যাবো সেটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আমি কিন্তু বইয়ের টপিকের বাইরে যাচ্ছি না, কারণ কি বইয়ের যেটুকু দেওয়া আছে আমরা অতটুকু পড়লে এনাফ, এর বাইরে আর পড়তে হবে না। আচ্ছা দেখো আয়ন বিনিময় মতবাদ। এখন আয়ন বিনিময় মতবাদে কি মনে রাখা জরুরি? এক আয়নের বিনিময়ে এক আয়ন শোষণ হয়। এখন দেখো আমরা যদি বাস্তবিক লাইফের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরো আমি তোমাকে 1 টাকা দিলাম বা আমি তোমাকে 10 টাকা দিলাম, বিনিময়ে আমি তোমার কাছে কি চাই? ধরো তুমি হচ্ছে একজন বিক্রেতা, তুমি মুদি দোকানদার, আমি তোমাকে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিই, তুমি আমাকে নির্দিষ্ট অ্যামাউন্টের পণ্য দিবা। চলো এটা হচ্ছে কি একটার বিনিময়ে আরেকটা দেওয়া, আমি তোমাকে একটা দিলাম, তুমি আমাকে আরেকটা দিলা। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি করবে সে? আমি তোমাকে যদি 10 টাকা দেই, তুমি আমাকে রিটার্ন কি 10 টাকাই দিতে হবে, মানে হচ্ছে ধার নেওয়া দেবেন। যেমন আমি তোমাকে 100 টাকা ধার দিলাম, তুমি আমাকে কি করবা 2 মাস পরে কি আবার 100 টাকাই দিবা। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা সেম কিন্তু তাৎক্ষণিক, মানে পজিটিভ আয়নের বিনিময়ে পজিটিভ দিতে হবে, নেগেটিভ আয়নের বিনিময়ে কি নেগেটিভ দিতে হবে। সুতরাং দেখো এই আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদে দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ আর একটা হচ্ছে কি কন্টাক্ট এক্সেস বিনিময় মতবাদ। এখন কার্বন ডাইঅক্সাইড মতবাদে কি ঘটে? কার্বন ডাইঅক্সাইডের মতবাদে ঘটে হচ্ছে যে উদ্ভিদ যে সালোকসংশ্লেষণের পরে যে শোষণটা হয়, শোষণের ফল হচ্ছে তার কি কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি তার উদ্ভিদের সব জায়গায় থাকবে। সব জায়গায় থাকলে কি নিশ্চয়ই এই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের কি মূলও থাকবে, ঠিক আছে? উদ্ভিদের মূলও থাকবে, এবং উদ্ভিদের মূলে থাকবে কার্বন ডাইঅক্সাইড। এবং যে এই যে মাটি আছে, আমরা এটাকে কল্পনা করতে পারি হচ্ছে কি মাটি, এই মাটিতে কি অবশ্যই পানি থাকবে, এবং কি মাটিতে পানির সাথে সাথে অন্যান্য লবণও থাকবে। এখন দেখো এই যে পানি আছে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলিতভাবে কি করবে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। এই কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, এই কার্বনিক অ্যাসিড প্লাস কার্বনিক অ্যাসিডটা উৎপন্ন করবে। এখন এই কার্বনিক অ্যাসিডটা এখানে এসে কি ভেঙে যাবে, তৈরি করার সাথে সাথে কার্বনিক অ্যাসিড খুবই কি দুর্বল তৈরি হবে, এবং কি সাথে সাথে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কি বাইকার্বনেট আয়ন তৈরি করবে। এখন দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা আগেই বলেছিলাম যে উদ্ভিদ পজিটিভের বিনিময়ে পজিটিভ, নেগেটিভের বিনিময়ে নেগেটিভ আয়ন শোষণ করবে। এখন দেখো আমরা কি জানি যে মাটিতে খনিজ লবণ থাকবে, খনিজ লবণ হিসেবে আমরা এখানে কল্পনা করতে পারি হচ্ছে এখানে পটাশিয়ামের লবণটা আছে। তো পটাশিয়াম প্লাস আছে এবং কি হাইড্রোজেন প্লাস আছে। এই হাইড্রোজেন প্লাস কোথায় আছে? এখন এই হাইড্রোজেন প্লাস হচ্ছে
এই যে মূলের থেকে সৃষ্টি হয়েছে কি এখানে যে এই ঘটনাটা ঘটছে মূলত মূলের কার্বন ডাইঅক্সাইডের কারণে। সুতরাং এই হাইড্রোজেন আয়নটা কোথায় সৃষ্টি হয়েছে? মূলে সৃষ্টি হয়েছে। সুতরাং এই হাইড্রোজেন আয়নটা কি করবে? এই হাইড্রোজেন আয়নটা মাটিতে চলে আসবে এবং মাটির যে পটাশিয়ামটা আছে পটাশিয়াম আয়নটা কি উদ্ভিদের মূল দ্বারা শোষণ করে নেবে এবং একই সাথে সাথে যে ঋণাত্মক আয়ন আছে এই ঋণাত্মক আয়নের পরিবর্তে সেই এখান থেকে কি ক্লোরিন আয়নটা শোষণ করে নেবে। মানে আমরা এখানে ধরে নিতে পারি যে ঋণাত্মক আয়নের পরিবর্তে যে কোনো একটা ঋণাত্মক আয়ন সে শোষণ করে নেবে। আচ্ছা, এই ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে বিনিময়ের যে বেসিকটা, সেই বেসিকটা। তোমরা যদি মেন বইটা এখন আমি যে বায়োজেটুকু বলেছি, তোমরা যদি মেন বইটা ধরো, মানে মেন বইটা একটু খুলে সামান্য একটু পড়বা, রিডিং পড়বা, দেখবা কি তোমার বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তারপর সে আমরা কন্ট্যাক্ট বিনিময় মতবাদে কি হয়? ধরো মূলে যে আয়নগুলো থাকবে এবং মাটিতে যে আয়নগুলো থাকবে তারা হচ্ছে কি কম্পিত অবস্থায় থাকবে। কম্পিত অবস্থা মানে কি? তারা স্থির থাকবে না, তারা নিজেদের ভিতরে কি কাঁপাকাঁপি অবস্থায় থাকবে। ধরো এই হচ্ছে মূল, এই হচ্ছে মাটি। মূলের যে আয়নগুলো থাকবে এবং মাটির যে আয়নগুলো থাকবে তারা কি এরকমভাবে কাঁপাকাঁপি হতে থাকবে। এই কাঁপাকাঁপির শেষে একটা না একটা সময়তে তারা অবশ্যই কি সাম্য অবস্থায় পৌঁছাতে হবে এবং কি তারা একসময় সাম্য অবস্থায় ঠিকই পৌঁছে যাবে। যখন তারা সাম্য অবস্থায় পৌঁছে যাবে তখন কি তারা নিজেদের ভিতরে সংসার গড়ে তুলবে। সংসার মানে হচ্ছে কি, তখন তারা বলবে যে দেখো আমরা তো এখন সাম্য অবস্থায় আছি, আমরা কেউ উত্তেজিত অবস্থা নেই, তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেই, এর সাথে কি একটা সংসার গড়ে তুলি। ঠিক তেমনইভাবে এই কন্ট্যাক্ট অ্যাকশন বিনিময় মতো সাম্য অবস্থায় পৌঁছার পর আয়ন বিনিময়টা হবে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এখন হচ্ছে লবণ পরিশোষণ প্রক্রিয়া। আমরা বিভিন্ন মতবাদ শেষে আমরা বইয়ের যে পরবর্তী টপিকটা আছে সেটা হচ্ছে লবণ পরিশোষণ প্রক্রিয়া। এখন লবণ পরিশোষণ প্রক্রিয়াটা মানে কি? এখানে তো আমরা লবণ পরিশোষণ করবো, এখানে আবার প্রক্রিয়ার প্রয়োজন কি? হ্যাঁ, প্রক্রিয়ার প্রয়োজন আছে। আমরা যে লবণটা পরিশোষণ করব, মানে লবণটা যে নিব খনিজ লবণ মাটি থেকে, এটার জন্য আমাদের কি শক্তি ব্যয় করতে হবে। আবার কিছু লবণ শোষণ করব যার জন্য আমাদের কোনো শক্তি ব্যয় করতে হবে না। এখন দেখো দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ সেইটাই, ঠিক আছে, সক্রিয় পরিশোষণ সেইটাই যেটার জন্য কি আমাদের শক্তির প্রয়োজন হবে। আর শক্তির যদি প্রয়োজন হয় এই শক্তিটা আমরা কোথা থেকে পাবো? এই শক্তিটা পাবো হচ্ছে আমরা যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলে যে খাদ্য গ্রহণ করবো, এই খাদ্যকে বিপাক মানে মেটাবলিজম করে তারপর হচ্ছে কি আমরা সেই শক্তিটা পাবো। সুতরাং কি হবে? সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হবে, মানে বিপাক না হলে আমরা কি শক্তি পাবো না। আর শোষণ হার বৃদ্ধি পাবে। শোষণ মানে হচ্ছে কি যে আমরা যে খাদ্যটা তৈরি করবো এই খাদ্যটা কি নিজের কাছে ব্যবহার করে সেই শক্তিটা তৈরি করবো, মানে সেখানে শক্তি আসবে হচ্ছে এটিপি। এই এটিপি এগুলো হচ্ছে কি, এগুলো আমরা যখন দ্বিতীয় পার্ট মানে এই উদ্ভিদ সারিতে দ্বিতীয় পর্বে আমরা এটিপি সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা দেখো, আর যে নিষ্ক্রিয় পরিশোষণ মানে কি? এখানে কোনো শক্তির প্রয়োজন নাই, মানে আমি নিজের ইচ্ছা মতো আয়ন শোষণ করতে পারবো, যেখানে কোনো শক্তি বা মেটাবলিক বা বিপাকীয় কার্যাবলীর কোনো প্রয়োজনই হবে না। এখন দেখো সক্রিয় পরিশোষণের ভিতরে তিনটা মতবাদ আছে। একটা হচ্ছে কি লুন্ডেগার্ড মতবাদ, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে কি লেসিথিন মতবাদ। তার ভিতরে যে লুন্ডেগার্ড মতবাদটা আছে সেটাকে বলা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এখন দেখো এই মতবাদে আসলে ঘটনার কি ঘটে? এই মতবাদে ঘটে হচ্ছে এই যে ভাইয়া বলছিলাম এখানে যে সাইটোক্রোম পাম্প, এই সাইটোক্রোমটা হচ্ছে কি এখানে আয়ন বাহক হিসেবে কাজ করে। আয়ন বাহক হিসেবে কীভাবে কাজ করে? ধরো আমরা যদি এখানে একটা উদ্ভিদ চিন্তা করি, ঠিক আছে, এই হচ্ছে উদ্ভিদের ভিতরের একটা মানে ভিতরের কোষ, এ হচ্ছে উদ্ভিদের কি কোষ ঝিল্লি। আর আমরা সবাই জানি যে কোষ ঝিল্লি হচ্ছে কি দ্বিস্তরী। সুতরাং এটা যদি আমরা এটার সাথে কল্পনা করি তাহলে এটা হচ্ছে উদ্ভিদের যে ভিতরের জিনিসটা, আর এই পুরোটা হচ্ছে কি উদ্ভিদের কোষ ঝিল্লি। এই যে এখান থেকে পুরোটা হচ্ছে উদ্ভিদের কোষ ঝিল্লি, আর এটা হচ্ছে কি বহিস্তর দ্রবণ মানে হচ্ছে কি এই যে উদ্ভিদের বাহিরের জিনিসটা মানে হচ্ছে পরিবেশ। আমরা যদি এখানে মূলের কথা চিন্তা করি তাহলে হচ্ছে এটা কি মাটি, ঠিক আছে। এখন দেখো এখানে কি ঘটবে? কোষঝিল্লি যে আছে, কোষঝিল্লির ভিতরের তল মানে বাহিরের তল না, কোষঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজিনেজ এনজাইমের ফলে একটা হাইড্রোজেন এবং একটা ইলেকট্রন মুক্তি হবে। আচ্ছা, ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজ কি? সে হচ্ছে হাইড্রোজেন মানে ডিলিট করা, সে হাইড্রোজেনকে অবমুক্ত করবে, মানে যে কোনো একটা বন্ধন থেকে হাইড্রোজেনকে মুক্ত করে দেবে। আর যেখানে হাইড্রোজেন মুক্ত মানে হাইড্রোজেন আয়নটা মুক্ত হবে সেখানে একটা ইলেকট্রনের সৃষ্টি হবে। এই যে ইলেকট্রনটা সৃষ্টি হলো, এই ইলেকট্রনটার কাজ কি? ইলেকট্রনটা কোন দিকে যাবে? হাইড্রোজেন আয়ন কোষঝিল্লির বাহিরে যাবে, কিন্তু ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটাকে যদি আমি কোষের বাহিরে বের করতে চাই তাহলে কি আমার শক্তির প্রয়োজন হবে। এখন দেখো আমি তো আর তাকে এমনিতে ঠেলে বের করে দিতে পারি না, তাকে একটা নির্দিষ্ট বাহক দিতে হবে, বাহকের মাধ্যমে সে বাইরে যাবে। এই যে এখানে যে বাহকটা কাজ করবে সেটা হচ্ছে সাইটোক্রোমের হিসাবে আয়রন 3+। আমরা জানি আয়রন হচ্ছে আয়রন 3+, এই যে দেখো আয়রন 3+ এবং হচ্ছে আয়রন 2+ হিসেবে থাকতে পারে। এখন আমরা আয়রন 1 আয়রন প্লাস কখনো দেখি নাই,
এই যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? এই ইলেকট্রনটা অবশ্যই আয়রন 3+ গ্রহণ করবে। কারণ কি, আয়রন 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর হয়েছে কি আয়রন 3+। এখন যদি সে একটা গ্রহণ করে তাহলে তার পরিবর্তিত রূপ হবে কি আয়রন কি 2+, কিন্তু সে তো আর গ্রহণ করতে পারবে না, সে গ্রহণ করলে আয়রন 1+ হয়ে যাবে। সুতরাং আমরা এই যে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেকাট মতবাদে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ইলেকট্রন বাহককে, মানে প্রথম ইলেকট্রনটা কে গ্রহণ করে, সুতরাং আমরা সেটা বলতে পারি হচ্ছে কি বিজারিত লৌহ, মানে হচ্ছে কি সরি বিজারিত না জারিত লৌহ, জারিত লৌহ, জারিত লৌহ মানে আয়রন 3+ জারিত, সে জারিত লৌহ কি করবে ইলেকট্রন গ্রহণ করবে। সে ইলেকট্রনটা গ্রহণ করে আয়রন মানে ইলেকট্রন গ্রহণ করে আবার ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি করবে আয়রন 2+ পরিণত হবে। আবার এই আয়রন 2+টা আবার ইলেকট্রন গ্রহণ আবার ছেড়ে দিবে, মানে হচ্ছে সে গ্রহণ করছে আয়রন 3+ প্রথমে গ্রহণ করছে, গ্রহণ করে আয়রন 2+ পরিণত হয়েছে, সে আবার ছেড়ে দিয়ে আয়রন 3+ আবার গ্রহণ করে মানে আয়রন 3+। এবার হচ্ছে কি গ্রহণ বর্জন গ্রহণ বর্জন গ্রহণ বর্জন করতে করতে এই যে কোষ ঝিল্লির বাহিরের তলে চলে আসবে, মানে বাইরের তলে চলে এসে কি করবে ইলেকট্রনটা অবমুক্ত করে দিবে, এবং মাটিতে যে এই যে অ্যানায়নটা আছে সে কি করবে এর সাথে বিনিময় করবে, এ বাইরে চলে আসবে এবং কি এ ভিতরে চলে আসবে। এখন কথা হলো যে আমি ইলেকট্রনটা বাইরে কেন পাঠালাম? দেখো, আমি যদি ইলেকট্রনটা বাইরে না পাঠাতাম, আমি যে খনিজ লবণের আয়নটা আছে সে আয়নটা শোষণ করতে পারতাম না। সুতরাং একটার বিনিময়ে আমরা আরেকটা গ্রহণ করে নিয়েছি। এখন দেখো এই যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা কি হবে? এই হাইড্রোজেনটা হবে কি এই যে পরিবেশ মানে হচ্ছে মানে যে মাটিতে যে অক্সিজেন ছিল, এই অক্সিজেনটা কি করবে, অক্সিজেনটা এসে হাইড্রোজেনের সাথে মিলে কোষঝিল্লির বাইরের তলে পানি তৈরি করবে। সুতরাং আমাদের আবার প্রশ্ন আসতে পারে যে লুন্ডেকাট মতবাদে কোষঝিল্লির বাইরের তলে কি তৈরি হয়? সিম্পল উত্তর পানি তৈরি হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের লুন্ডেকাটের মতবাদ। লুন্ডেকাটের মতবাদের এক কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আয়রন 3+ কোষঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রক্রিয়ায় সৃষ্ট ইলেকট্রনটি গ্রহণ করে জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে আবার জারিত হবে, আবার বিজারিত হবে, আবার জারিত হবে, আবার বিজারিত হবে। এভাবে সাইটোক্রোম বি থেকে সিতে দিবে। ঠিক আছে, সাইটোক্রোম বি থেকে সিতে দিবে, সি থেকে কি এতে দিবে। এভাবে সে কি করবে ইলেকট্রনটা বাইরের দ্রবণে নিক্ষেপ করবে, তার বিনিময়ে সে বাইরে থেকে একটা খনিজ লবণের আয়ন শোষণ করে নেবে। একই সাথে যে হাইড্রোজেনটা সৃষ্টি হয়েছিল সেই হাইড্রোজেন মাটির যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোষঝিল্লির বাইরের তলে পানি তৈরি করবে। এই ছিল হচ্ছে লুন্ডেকাটের মতবাদের সারাংশ। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এখানে আসলে কি হয়? এখানে আসলে হচ্ছে উদ্ভিদের যে একটা প্রোটন ছিল, ধরো এই যে উদ্ভিদের এই প্রোটনটা ছিল, এই প্রোটনটাকে কী করে উদ্ভিদ এই প্রোটনটাকে এটিপির মানে শক্তির সাহায্যে ধাক্কা দিয়ে কী করবে বাহিরে বের করে দিবে। এখন দেখো, এটা হচ্ছে উদ্ভিদের ভিতরের তল, এটা হচ্ছে পরিবেশ। উদ্ভিদ কী করেছে, তার নিজস্ব যে প্রোটনটা ছিল ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন কি হবে, যখন বের করে দিছে এখানে ধনাত্মক আদান কম, এখানে ধনাত্মক আদান বেশি। আবার যদি পিএইচ এর কথা চিন্তা করি, আমরা জানি কি প্রোটন মানে হচ্ছে কি হাইড্রোজেন প্লাস যেখানে থাকবে সেখানে পিএইচ এর একটা ঘটনা থাকবে। সুতরাং এখানে দেখো পিএইচটা হাইড্রোজেন আয়ন কম মানে কি পিএইচ বেশি, এখানে হাইড্রোজেন আয়ন বেশি মানে পিএইচ কম। তার ফলে ঘটবে কি, এই যে এখানে ধনাত্মক আয়নের সংখ্যা কম, তার ফলে বাহিরের তল থেকে যে ধনাত্মক আদান সে অটো বুঝতে পারে যে কোষের ভিতরে ধনাত্মক আদানের ঘাটতি রয়েছে। তার কারণে এই পটাশিয়াম বা যে কোনো ধরনের একটা আয়ন সে নিষ্ক্রিয়ভাবে উদ্ভিদের ভিতরে চলে যাবে। এখন দেখো, এখন তো একটা সাম্য অবস্থায় পৌঁছাইছে, কিন্তু প্রোটন হচ্ছে উদ্ভিদের নিজস্ব আয়ন, সে এখন বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তার উচিত মানে এখন উদ্ভিদের ভিতরে যে তলটা আছে সে চায় হচ্ছে যে তার প্রোটনকে ভিতরে নিয়ে যেতে। এখন দেখো, এখানে আমরা পড়েছিলাম যে প্রোটন অ্যানায়ন, ঠিক আছে, প্রোটন অ্যানায়ন। এই যে প্রোটন অ্যানায়নটা ছিল, এটা হচ্ছে মূলত এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি বহন করা। এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই প্রোটন অ্যানায়নটা মূলত এই ফ্যাক্টরে কাজ করে। সে কি করে হাইড্রোজেন দ্রবণ থেকে হাইড্রোজেনকে টেনে মানে যে শক্তি খরচ করে বের করেছে আবার সেম শক্তি খরচ করে টেনে নিজের দিকে নিয়ে আসে। এখন হাইড্রোজেন আয়ন যাওয়ার সময় তার লেজ ধরে, ঠিক আছে, হাইড্রোজেন আয়ন যাওয়ার সময় তার লেজ ধরে একটা ঋণাত্মক আয়ন হাইড্রোজেন আয়নের লেজ ধরে ভিতরে চলে যাবে। এটা হচ্ছে কি এই ঋণাত্মক আয়নকে প্রবেশ করানোর জন্যে মূলত হচ্ছে কি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটার সৃষ্টি। মানে এটাই ব্যাখ্যা করে যে আমি একটা প্রোটনকে প্রথমে ধাক্কা দিয়ে বের করে দিব, সে
বের করে দিয়ে তাকে আবার যখন ভিতরে নিয়ে আসবো, ভিতরে নিয়ে আসার সময় আমি কি ওই প্রোটনের সাথে সাথে একটা ইলেকট্রনও কি নিজের দিকে নিয়ে আসবো। এই ছিল হচ্ছে প্রোটন আয়ন কো-ট্রান্সপোর্ট মতবাদের সাধারণ বেসিক। সক্রিয় শোষণের লাস্ট মতবাদ যেটা, সেটা হচ্ছে কি লেসিথিন বাহক ধারণা। এই লেসিথিন বাহক ধারণাতে কি বলে, বেনেট ক্লার্ক, ঠিক আছে, বেনেট ক্লার্ক নামক একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে লেসিথিন নামক ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে। এই ফসফোলিপিডটা কি করে, লেসিথিন কোষঝিল্লির বাইরে থেকে অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করবে, ঠিক আছে, অ্যানায়ন এবং ক্যাটায়নটা গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে, গ্রহণ করে সে একটা যৌগ তৈরি করবে। এই যৌগটা তৈরি করে সে কি করবে, উদ্ভিদের মানে কোষঝিল্লির ভিতরে চলে যাবে, মানে ভিতরে গিয়ে কি করবে, সে এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন মিলে যে যৌগটা তৈরি করেছে সেই যৌগটাকে ভেঙে কোলিন এবং ফসফোটাইড অ্যাসিডে রূপান্তরিত করে উদ্ভিদের ভিতরের তলে ছেড়ে দেবে। এটাই বলে লেসিথিন বাহক ধারণাতে। এবার আসি হচ্ছে আমরা নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণে কি ঘটে, নিষ্ক্রিয় শোষণে আমরা কয়েকটা মতবাদ দেখতে পারি। সেটা হচ্ছে ব্যাপন, তারপর হচ্ছে কি আয়ন বিনিময়, তারপর হচ্ছে ডোনান সাম্যাবস্থা, তারপর হচ্ছে কি ব্যাপক প্রবাহ। ব্যাপন মতবাদ কি, ব্যাপন আমরা সবাই জানি, যেখানে ঘনত্বের পার্থক্য থাকবে সেখানে কি ব্যাপন ঘটবে। উদ্ভিদ মূলে যদি আয়নের ঘনত্ব এবং মাটির ঘনত্ব অপেক্ষা কম হয়, তাহলে মাটির যে আয়ন থাকবে সেটা হচ্ছে কি উদ্ভিদের মূলে প্রবাহিত হবে অটোমেটিক, মানে ঘনত্বের পার্থক্যের কারণে। আয়ন বিনিময় মতবাদে কি হয়, আয়ন বিনিময় মতবাদে হচ্ছে এরকম যে আমি তোমাকে 10 টাকা দিব, তার বিনিময়ে তুমি আমাকে 2 দিন 10 টাকায় দিবে, বা আমি তোমাকে 20 টাকা দেবো, তার বিনিময়ে তুমি আমাকে 20 টাকায় দিবে। যেমন আমি এখানে যদি হাইড্রক্সিল আয়ন দিই, হাইড্রক্সিল আয়নের বিনিময়ে আমি ক্লোরিনটা নিব, হাইড্রোজেন আয়ন দিলে হাইড্রোজেন আয়নের বিনিময়ে আমি কি পটাশিয়ামটা নিব। এটা অটোমেটিক ঘটবে। ডোনান সাম্যাবস্থায় কি ঘটে, ডোনান সাম্যাবস্থা হচ্ছে কোষের ভিতরে অব্যাপনযোগ্য, ঠিক আছে, ডোনান সাম্যাবস্থায় অব্যাপনযোগ্য মানে হচ্ছে এই আয়নগুলো ব্যাপিত হতে পারে না, অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন থাকবে। এবং যেহেতু কোষের ভিতরে অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন বেশি থাকে, ঠিক আছে, এগুলোকে সাম্যাবস্থায় আনার জন্য হচ্ছে কি পজিটিভ আয়ন, মানে এগুলোকে প্রশমন করার জন্য পজিটিভ আয়ন প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত অব্যাপনযোগ্য আয়নকে প্রশমন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি এই ডোনান সাম্যাবস্থাটা চলতে থাকবে। আর হচ্ছে কি ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহটা আসলে কি প্রশোধন প্রক্রিয়া, যখন উদ্ভিদ পানি শোষণ করে নেয় তখন হচ্ছে কি এই যে পানি শোষণ করবে, এই শোষণের সাথে সাথে কিছু আয়ন তার অটোমেটিক চলে যাবে কোষের ভিতরে। এইটাই হচ্ছে কি ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ হচ্ছে মূলত শোষণের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের লেসিথিক বাহক ধারণা। এখন খনিজ লবণ শোষণের প্রভাবক সমূহ, ঠিক আছে, আমি কিন্তু বইয়ের টপিক ধরে ধরে আগাচ্ছি। খনিজ লবণ শোষণের প্রভাবক সমূহ কি কি, আয়তন। আচ্ছা দেখো, কোষের যদি আয়তন বৃদ্ধি পায়, মানে হচ্ছে একটা উদ্ভিদের মূলের আয়তন যত বেশি হবে তার কি খনিজ লবণ শোষণের হার তত বৃদ্ধি পাবে। মানে হচ্ছে কি মূল যত বেশি, ঠিক আছে, মূল যত বেশি আয়ন তত বেশি শোষণ করবে। তাপমাত্রা, আলো, প্রশোধনের এই তিনটাকে আমি একটা শ্রেণীতে রাখছি, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে প্রশোধন বাড়বে, আলো বাড়লে প্রশোধন বাড়বে, প্রশোধনে তো প্রশোধন বাড়বেই। সুতরাং এই তিনটা যখন একসাথে হবে প্রশোধন, এই তিনটা সমষ্টি কি প্রশোধন। এই প্রশোধন যখন বাড়বে পানি শোষণ ক্ষমতা বাড়বে, পানি শোষণ ক্ষমতা বাড়লে খনিজ লবণ পরিশোষণও কি বাড়বে। তারপর হচ্ছে কি অক্সিজেন এবং হচ্ছে কি শোষণিক বস্তু। অক্সিজেন এবং শোষণিক বস্তুকে আমি শোষণই ধরে নিই। শোষণ ধরে নিতেছি, এখানে সালোক শৃঙ্খলা প্রক্রিয়ার ফলে খাদ্য তৈরি করবে, খাদ্য তৈরির ফলে এখানে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হওয়ার ফলে উদ্ভিদ মূলে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে, সেখানে কি কার্বন ডাইঅক্সাইডটা মাটির যে পানি আছে পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। সেখানে তারা ওই যে আমরা যেটা বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড মতবাদ, সেই অনুযায়ী সে খনিজ লবণ শোষণ করবে। তারপর হচ্ছে আয়ন পারস্পরিক ক্রিয়া। এই লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে কোন আয়ন কি করে, কোন আয়নকে বাধা দেয়। যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন পটাশিয়াম আয়ন শোষণে কি বাধা দেয়। পটাশিয়াম আয়নকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন কি শোষণে বাধা দেয়, মানে পটাশিয়ামকে শোষণ করতে দেয় না এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই লাইনটা হচ্ছে কি পয়েন্ট। বৃদ্ধি অঞ্চল, নতুন জিনিস, মানে হচ্ছে দেখো যারা হচ্ছে নতুন জন্ম নেয় তাদেরকে বৃদ্ধি হওয়ার জন্য কি তাদেরকে বেশি বেশি খাবার দিতে হবে, না হলে তো তারা কি বৃদ্ধি পাবে না। সুতরাং উদ্ভিদের যে নতুন মূলডুমগুলো থাকবে বা নতুন মূল সৃষ্টি হবে তারা হচ্ছে কি খনিজ লবণ শোষণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। এবার হচ্ছে আমরা প্রশোধন। আমাদের বইয়ের পরের টপিক হচ্ছে কি প্রশোধন। প্রশোধনটা আসলে কি, প্রশোধনটা হচ্ছে উদ্ভিদ তার মূলের ধারা যে পানি শোষণ করবে সেই পানি মানে হচ্ছে কি অতিরিক্ত পানি, মূল কথা পানি বের করে দেওয়া হচ্ছে প্রশোধনের মাধ্যমে। যে পানি শোষণ করবে তার 99 ভাগ, মানে 100 ভাগ পানি শোষণ করলে 99 ভাগ পরিবেশে পাতার মাধ্যমে বের করে দিবে, বাকি 1% তার নিজস্ব কাজে ব্যবহার করবে। এখন দেখো
এই 1%, 99% বের করে দিয়ে 1% তার উদ্ভিদ তার কাজে ব্যবহার করে, ঠিক আছে? এটা মনে রাখবা। প্রধান অঙ্গ প্রশোধন, এখন প্রশোধনের প্রধান অঙ্গ কি? প্রশোধনের প্রধান অঙ্গ নিশ্চয়ই পাতা, কারণ উদ্ভিদের সবচাইতে বেশি পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি পাতা। আর এই পাতা হচ্ছে বায়বীয় অঙ্গ, কারণ এই পাতায় কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারবে, অক্সিজেন ত্যাগ করতে পারে, ঠিক আছে? সুতরাং পাতায় হচ্ছে কি প্রশোধনের প্রধান অঙ্গ। এখন এই প্রশোধনের হার নির্ণয়ের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হচ্ছে কি গ্যানন পটোমিটার। পরীক্ষায় আসতে পারে যে প্রশোধন হার নির্ণয়ের যন্ত্রের নাম কি বা মেশিনের নাম কি, সেটা হচ্ছে গ্যানন পটোমিটার। এখন প্রশোধনের প্রকারভেদ, প্রশোধন কয়েক প্রকার হয়ে থাকে, তার ভিতরে আমরা যেটা বইতে দেওয়া আছে সেটা হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন, ত্বকীয় প্রশোধন। আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রশোধন মানে কি? পত্র মানে হচ্ছে পাতা, রন্ধ্র মানে হচ্ছে কি ছিদ্র। পত্ররন্ধ্র মানে হচ্ছে কি পাতার ছিদ্র। পাতার ছিদ্রের মাধ্যমে যে প্রশোধন সংগৃহীত হয় তাকে বলা হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রশোধন। এই পত্ররন্ধ্রীয় প্রশোধন, এই পত্ররন্ধ্র কোথায় কোথায় থাকে? ফুলের বৃতি, পাপড়িতেও কি, পাতায় তো থাকেই, পাতাতেও থাকে, সাথে সাথে ফুলের বৃতি এবং পাপড়িতে কি প্রশোধন মানে পত্ররন্ধ্র থাকবে। শতকরা প্রশোধনের যে শতকরা 95 থেকে 98 ভাগ, মানে প্রশোধন যে হবে তার ভিতরে শতকরা 95 থেকে 98 ভাগই হবে হচ্ছে কি পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে আসে হচ্ছে কি ত্বকীয় প্রশোধন। এই যে দেখো ত্বকীয় প্রশোধন, উদ্ভিদ দেহের কিউটিন আবরণ, মূল কথা হলো মোমের আবরণ। এই কিউটিন আবরণ অনেক গাছ দেখবে হচ্ছে ছায়াযুক্ত স্থানে জন্মাতে ভালোবাসে। এই ছায়াযুক্ত স্থানে জন্মাতে আমরা একটা উদাহরণ দিতে পারি হচ্ছে পাথরকুচি গাছ, ঠিক আছে? এই গাছগুলো হচ্ছে তোমার ছায়াতে জন্মাতে খুব ভালোবাসে। এদের উপরে দেখবে একটা মোমের আস্তরণ থাকবে, নিচে একটা মোমের আস্তরণ থাকবে। তার মানে কি এরা হচ্ছে পানি কম শোষণ করবে, প্রশোধনও কি কম করবে। এই যে আবরণটা থাকবে সেই আবরণটা হচ্ছে কিউটিনের, আর এই কিউটিন হচ্ছে কি স্নেহ জাতীয় পদার্থ। মনে রাখবা কিউটিন কি জাতীয় পদার্থ? স্নেহ জাতীয় পদার্থ। আমি এখানে লিখে রেখেছি, দেখো ছায়াময় জায়গাতে জন্মানো উদ্ভিদে এই ত্বকীয় প্রশোধনটা ঘটে থাকে। কি পয়েন্ট? পত্ররন্ধ্রীয় প্রশোধন বন্ধ হলেও ত্বকীয় প্রশোধনটা চলতে থাকে। প্রশ্ন আসতে পারে যে ত্বকীয় প্রশোধন বন্ধ হলেও কোন প্রশোধনটা চলতে থাকবে? সেটা হচ্ছে কি ত্বকীয় প্রশোধন। তারপরে আছে আমাদের লেন্টিকুলার প্রশোধন, সেকেন্ডারি বৃদ্ধি, মানে হচ্ছে উদ্ভিদ তার যে এভাবে বৃদ্ধি পায়। ধরুন আমি যদি এরকম মোটা হয়ে যাই, এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি বৃদ্ধি, ঠিক আছে? উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে কাণ্ডের কর্ক টিস্যু ফেটে যায়। মানে হচ্ছে যখন আমি তোমরা দেখবা যে মোটা গাছের যে বাকলগুলো থাকে, যে বাকলগুলো হচ্ছে ফাটা, ঠিক আছে? আর চিকন গাছের বাকল কিন্তু ফাটে না সহজে। যে মোটা গাছের যে কাণ্ডগুলো ফেটে যায়, এই যে ফেটে যায়, এই লেন্টিসেল পেরিডাম স্তরে যে অবস্থান করে, মানে হচ্ছে এই যে কর্ক টিস্যুগুলো কোথায় অবস্থান করে? এটা হচ্ছে লেন্টিসেলের পেরিডাম, মানে হচ্ছে বহিতক স্তরে অবস্থান করে। এই যে ফাটা জায়গাগুলো মানে কর্ক টিস্যুর যে ফাঁকা জায়গাগুলো, সেই জায়গাগুলো দিয়ে হচ্ছে কি এই যে লেন্টিকুলার প্রশোধনটা সংঘটিত হয়। এই প্রশোধনের যদি আমি 100 ভাগ চিন্তা করি, 100 ভাগের সেখানে 1%, ঠিক আছে, 1% হচ্ছে লেন্টিকুলার প্রশোধনের মাধ্যমে সংঘটিত হবে। আচ্ছা, পরবর্তীতে কি আছে? পরবর্তী হচ্ছে আমরা যে প্রশোধনটা করব, এই প্রশোধনের জন্য আমাদের পত্ররন্ধ্র বা স্টোমাটার প্রয়োজন হবে। এখন পত্ররন্ধ্র বা স্টোমাটা কি? পাতার নিম্ন ঊর্ধ্বতলের বহিতকে দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত থাকে। ধরো এই হচ্ছে পাতা, ঠিক আছে, এই হচ্ছে পাতা। এখানে যদি আমি একটা, ঠিক আছে, স্টোমাটার কথা চিন্তা করি, ঠিক আছে, এই ধরো একটা স্টোমাটা, এই ছিদ্রপথ দিয়ে কী করবে সে? মানে কার্বন ডাইঅক্সাইডটা ওই যে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য শোষণ করবে বা পানিটা বের করে দিবে। তার জন্য কি একটা দরজার প্রয়োজন আছে। এই দরজাটাই হচ্ছে কি মূলত রক্ষীকোষ। সুতরাং পত্ররন্ধ্র বা স্টোমাটা কি দিয়ে আবৃত থাকে? রক্ষীকোষ দিয়ে আবৃত থাকে। আর এই পত্ররন্ধ্র বা স্টোমাটার ব্যবহারটা কিসে হয়? একটা হচ্ছে প্রশোধনে, আর একটা হচ্ছে কি সালেক সংশ্লেষণে। এখানে দেখো কি পয়েন্ট হচ্ছে, পাতার 1 বর্গমিটার এলাকায় 1000 থেকে 60,000 পর্যন্ত কি পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকতে পারে। গঠন, পত্ররন্ধ্র বা স্টোমাটার গঠন হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। এখন দেখো এই যে রক্ষীকোষটা আছে, সেই রক্ষীকোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকবে। আর এই ক্লোরোপ্লাস্ট যখন থাকবে সেখানে উপকারিতা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট থাকলেই সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে এবং সেই খাদ্য উদ্ভিদ তার নিজের কাজে ব্যবহার করতে পারবে। আচ্ছা, পূর্ণ খোলা, মানে যে পত্ররন্ধ্রটা আছে সেটা কখন পূর্ণ খোলা থাকবে আবার কখন আংশিক খোলা থাকবে? সকাল 10টা থেকে 11টা, ঠিক আছে, সকাল এবং হচ্ছে কি বিকাল। এই সকাল 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টা, এই সময়টা হচ্ছে পূর্ণ খোলা থাকবে। আমরা এইভাবে মনে রাখতে পারি, আমরা যখন সকালে খাওয়া দাওয়া করে কর্মে বের হই তখন হচ্ছে 10টা-11টা পর্যন্ত আমরা কি পুরো দমে কাজ করতে পারি। 11টার পরে যখন রোদ্রের তাপ প্রখর হয়ে থাকে, মানে হচ্ছে অতিরিক্ত তাপে মানুষ যেমন দুর্বল হয়ে পড়ে, গাছও তেমন দুর্বল হয়, তখন প্রশোধনটা কম হয়। ঠিক তেমনইভাবে দুপুরের খাবারের পর আমরা 2টা-3টার দিকে যখন কর্মস্থলে বের হই তখন কি আমাদের পুরো দমে পুরো স্পৃহায় কাজ করতে পারি। সেটাই 2টা থেকে 3টা পর্যন্ত পূর্ণভাবে খোলা থাকবে, তখন প্রশোধনটা ভালো হবে। কাজ শোষণ, সালেক সংশ্লেষণ এবং কি প্রশোধন, এই 3টা কাজে মূলত পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে।
দেখো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে রক্ষীকোষ। রক্ষীকোষ মানে হচ্ছে এরকম, আমরা গেটের ধারণের সাথে তুলনা করতে পারি। গেটের ধারণ যেমন গেটের কাকে গেট খুলে দিবে, কাকে গেট বন্ধ করে দিবে সেটা নিয়ন্ত্রণ করে। রক্ষীকোষটা কি পত্ররন্ধ্র বন্ধ খোলা নিয়ন্ত্রণ করে। রক্ষীকোষ কি করে? অন্ত অবিশ্রমণের প্রক্রিয়ায় পানি শোষণ করে। আমরা জানি কোনো একটা বস্তু যখন পানি শোষণ করে তখন সে কি ফুলতে থাকে, ফুলে একসময় সে কি ফুলে ফেটেও যেতে পারে। ঠিক তেমনইভাবে রক্ষীকোষ অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্পিত। স্পিত মানে হচ্ছে কি মোটা, স্পিত মানে কি মোটা ও পার্শ্বপ্রাচীর পুরো হয়। পুরো মানেও কি মোটা, ঠিক আছে। পার্শ্বপ্রাচীর পুরো হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়, মানে হচ্ছে মোটা যখন হবে, ঠিক আছে, এটা যখন আস্তে আস্তে মোটা হতে থাকবে, মোটা হতে ঠাস করে কি এভাবে খুলে যাবে। খুলে যাওয়া মানে কি স্টোমাটা খুলে যাওয়া, এই পথ দিয়ে পানি বের হয়ে যাবে, ঠিক আছে। মানে হচ্ছে পাতাটা কি করবে, মানে পত্ররন্ধ্র বা স্টোমাটা কি করবে, তার চতুর্পাশ থেকে যে পানিগুলো আছে সেগুলো শোষণ করে এই যে খুলে দিলে খোলার মাধ্যমে কি এগুলো বের করে দিবে বাতাসে। আর রক্ষীকোষ বন্ধ হচ্ছে কি মানে এই যে বের করার পরে আবার যখন সে এখানে আশপাশ থেকে যখন পানি পাবে না তখন কি সে তার পুরো অবস্থায় ফিরে যেতে চাবে। মানে হচ্ছে কি পানি পাইতেছে না, সে আস্তে 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 আগের অবস্থায় যাবে, কি পত্ররন্ধ্র বা স্টোমাটা বন্ধ করে দিয়েছে। এখন দেখো পত্ররন্ধ্র এই খোলা বা বন্ধের জন্য বিভিন্ন মতবাদ আছে। তার ভিতরে এইচবন মল সে একটা মতবাদ দিয়েছে, সেটা হচ্ছে স্পিড, মানে হচ্ছে স্পিড হবে। এই মতবাদটা মূলত এই মতবাদটাকেই কি সমর্থন করে। আর হচ্ছে লয়েড কি মতবাদ দিচ্ছে? স্টার সুগার মতবাদ। সে কি করে বলছে যে শ্বেতসার তো পানিতে অদ্রবণীয়। যখন পানিতে অদ্রবণীয় থাকবে তখন কি পানিতে অদ্রবণীয় মানে কি সেখানে পানি আসতেই পারবে না। পানিতে আসতে পারবে না মানে কি সেখানে দেখো শ্বেতসার অদ্রবণীয় রক্ষীকোষের চাপ কমে যায়, ফলে কি পত্ররন্ধ্রটা বা স্টোমাটাটা কি বন্ধ হয়ে যাবে, মানে পানি শোষণ করতে পারবে না। পানি শোষণ না করলে কি আমরা জানি কি পানি শোষণ করতে সে খুলবে, যখন পানি সে শোষণ করতে পারবে না সে বন্ধ থাকবে। এখন যখন শ্বেতসারটা কি করবে, একটা বিক্রিয়ার মাধ্যমে বা কোনো একটা প্রক্রিয়ায় সে চিনিতে পরিণত হবে। আর আমরা সবাই জানি চিনি হচ্ছে কি পানিতে দ্রবণীয়। এই পানিতে যখন চিনিটা দ্রবণীয় হবে তখন কি করবে সে, ওই যে আমি যেটা বলেছিলাম চতুর্পাশ থেকে পানিটা শোষণ করে এনে তারপরে কি করবে পত্ররন্ধ্রটাকে আস্তে আস্তে খুলে দিবে, পানি বের হয়ে যাবে। এটাই ছিল মূলত স্টার সুগার মতবাদের বেসিক। আচ্ছা, এই পত্ররন্ধ্রের যে আধুনিক মতবাদটা সেটা হচ্ছে কি সবচেয়ে সমর্থনযোগ্য মতবাদ। সেটা হচ্ছে কি ওরা পটাশিয়ামকে, এই যে পটাশিয়াম আছে এই পটাশিয়ামকে রক্ষীকোষ খোলা বন্ধের জন্য দায়ী করেছেন। সে কি বলেছেন যে পত্ররন্ধ্র খোলা আলোতে, মানে হচ্ছে পূর্ণ, যেটা আমরা দেখেছিলাম পূর্ণ আলোতে, নীল আলো, দেখো আমি নীল আলো নীল কালার দিয়ে লিখেছি, এটা হচ্ছে সবচেয়ে বেশিবার আসছে যে কোন আলোতে প্রশোধন সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে নীল আলোতে বা ব্লু লাইট। নীল আলো বা ব্লু লাইট, ঠিক আছে। এই নীল আলোতে রক্ষীকোষ উদ্দীপনে উত্তেজিত হয়, ফলে কি সক্রিয়ভাবে পটাশিয়াম ভিতরে ঢুকবে। আর পটাশিয়াম যখন ভিতরে ঢুকবে, পটাশিয়াম ভিতরে ঢুকলে কি সেখানে একটা দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাবে। দ্রবের ঘনত্ব বৃদ্ধি পেলে কি হবে, সে ওই ঘনত্বটাকে সাম্যাবস্থায় আনার জন্য চতুর্পাশ থেকে পানি নিবে, ঠিক আছে। পানি নিয়ে কি করবে সে, ওই যেটা বললাম পত্ররন্ধ্রটাকে খুলে দিবে। দেখো পটাশিয়াম প্রবেশ করে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পাবে, তাই পানি প্রবেশ করে স্টোমাটাটা স্ফীত হবে, স্ফীত হয়ে কি খুলে যাবে। এখন দেখো কোষে কার্বন ডাইঅক্সাইড আয়ন কমে গেলে পটাশিয়াম আয়ন প্রবেশ করে। এইটাও আরেকটা কারণ যে কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাবে পটাশিয়াম আয়নটা কি প্রবেশ করবে। একই সাথে সাথে হাইড্রোজেনের কারণেও হতে পারে, মানে হাইড্রোজেন আয়নও যদি মানে নিষ্ক্রিয়ভাবে বের হয়ে যায়, পটাশিয়াম আয়ন ওই নিষ্ক্রিয়ভাবে পাতার ভিতরে প্রবেশ করে স্টোমাটাটাকে খুলে দিবে। বন্ধ হওয়া, আলোর অভাবে পটাশিয়াম বের হয়ে পানি চলে যাবে রক্ষীকোষ, মানে হচ্ছে সম্পূর্ণ এই যে এই প্রসেসটা আছে, সম্পূর্ণ এই প্রসেসের বিপরীত ঘটনাটাই এখানে ঘটবে। পানির অভাবে কি হবে, পানির অভাবে পাতার যে স্টোমাটা আছে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হবে। এটা সবচেয়ে মানে মনে রাখবা যে পানির অভাবে কোন অ্যাসিডের উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে মূলত ইনহিবিটর, মানে বাধাদায়ক হিসেবে কাজ করে। সে কিসে বাধা দিবে, সে হচ্ছে কি পটাশিয়ামটা যেন পাতার ভিতরে প্রবেশ না করতে পারবে সেই জন্য বাধা দিবে। পটাশিয়াম আয়ন যদি প্রবেশ না করতে পারবে সেখানে পানি যাবে না, হচ্ছে কি শিথিল হবে নাকি মানে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। মানে যদি পটাশিয়াম আয়নটা পাতার ভিতরে প্রবেশ করতে না পারে সেখানে কি পানি প্রবেশ করতে পারবে না, পানি প্রবেশ করতে না পারলে কি স্টোমাটাটা স্ফীত হবে না, স্ফীত না কি উল্টো শিথিল হয়ে যাবে, শিথিল মানে কি সে বন্ধ হয়ে যাবে। এখন দেখো পত্ররন্ধ্র বন্ধ খোলার সূচনা করে হচ্ছে কি পটাশিয়াম। এই একটা জিনিসে পত্ররন্ধ্র খুলবে, আবার একটা জিনিস কি পত্ররন্ধ্রটা বন্ধ করে দিবে। এখন দেখো প্রশোধনের কিছু প্রভাবক আছে। এই প্রভাবকটা কত প্রকারের, প্রভাবকটা দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক প্রবাহ, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ প্রবাহ। এই বাহ্যিক প্রবাহকে আমরা কিভাবে মনে রাখতে পারি, অনেকগুলো প্রভাবক আছে, তার ভিতরে আমরা বাহ্যিকগুলো দেখবো অনেকগুলো, আবার অভ্যন্তরীণ অনেকগুলো। এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো আমি একটা ছন্দ দিয়েছি, আবার আতা ফল ও আম খাবো। এই যে আ বা আ তা আম, এগুলো হচ্ছে কি পয়েন্ট, আমি দেখো গোল মার্ক করে দিয়েছি। এগুলোতে যে আ আছে, আত হচ্ছে আলো, এই আলো মানে কি ব্লু লাইট,
ব্লু লাইট নীল আলো প্রসাধন হার ত্বরান্বিত করে। বাত হচ্ছে কি বায়ু প্রবাহ, পাতার চারপাশে বায়ু প্রবাহ বেশি থাকলে আর্দ্রতা কমে যাবে, মানে হচ্ছে বায়ু প্রবাহ যখন বায়ু বেশি প্রবাহিত হবে তখন তো কি, যেমন আমরা বায়ু প্রবাহিত কী মনে হয়, আমরা যখন কাপড় রোদ্রে দিই তখন যদি বাতাস বেশি হয়, রোদ না থাকলেও কি সেখানে কাপড়টা দ্রুত শুকিয়ে যায়, তার মানে কি ওখানে পানিটা বেশি আকারে শোষিত হচ্ছে। ঠিক তেমনভাবে পাতার পাশে যখন এরকম বায়ু প্রবাহটা বেশি হবে, পানিটা কি বেশি শোষিত হবে, তাহলে কি প্রশোধন হারটা বেড়ে যাবে। এই আপেক্ষিক আর্দ্রতা কি এই বায়ু প্রবাহটাকে কি সমর্থন করে। তাপমাত্রা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে কি আমরা জানি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জলীয় বাষ্প মানে কি আমরা পাতার যে পানিটা ছাড়বো ওটা কি জলীয় বাষ্প আকারেই বের হবে, সুতরাং ওখানে কি হবে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আবহাওয়ামণ্ডলের চাপ, এই দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ যে চাপ বাড়লে প্রশোধন হারটা কমে যাবে, ঠিক আছে। পরিবেশের উপর যখন চাপটা বাড়বে তখন হচ্ছে কি প্রশোধন হারটা কমে যাবে, এরা মনে রাখতে হবে। মাটিস্থ পানি, দেখো মাটিতে যখন পানি বেশি হবে তখন স্বাভাবিকভাবেই উদ্ভিদ তার মূলধর্মের সাহায্যে বা মূলের সাহায্যে সবচেয়ে কি বেশি পানি শোষণ করবে, মানে পানি কম শোষণ করবে কম, পানি বেশি শোষণ করবে বেশি। সুতরাং আমরা বাহ্যিক প্রভাবগুলো কীভাবে মনে রাখতে পারি, আবার আতা ফল ও আম খাবো। আচ্ছা, এবার আছে অভ্যন্তরীণ প্রভাব। অভ্যন্তরীণ প্রভাব আমরা কীভাবে মনে রাখতে পারি, যে পাপিয়া ঝিমে গিয়ে মূলার জুস খায়। আমরা আগে জানতাম কি ওই যে কাইসা হচ্ছে মূলার জুস খায়, এখন আমরা জানবো হচ্ছে পাপিয়া ঝিমে গিয়ে মূলার জুস খায়। সে ওই যে ফ্রুটস বা ম্যাঙ্গো জুস না খেয়ে সে মূলার জুস খাবে। সুতরাং পাতে আমরা কি রাখতে পারি, পাতে হচ্ছে পাতা, আবার পিতে হচ্ছে কি এই পিতে এখানে পিতে কি দিচ্ছে, পাতে পাতার গঠন, আবার পাতে কি দিচ্ছে, হ্যাঁ পাতার আয়তন সংখ্যা, পাতে হচ্ছে পাতার আয়তন সংখ্যা, পাতে হচ্ছে পাতার গঠন, যত হচ্ছে জীবনী শক্তি, মেতে হচ্ছে কি মেতে হচ্ছে মেসোফিল, মুতে হচ্ছে কি মূল বিট, মানে হচ্ছে মূলের আছে মূলের পরিমাণটা এখানে বোঝানো হচ্ছে। পাতার আয়তন সংখ্যা বাড়লে প্রশোধন হারটা বাড়বে। পাতার গঠন, দেখো কোষ প্রাচীর কিউটিকল মোট, যদি কিউটিকল থাকে, কোষ প্রাচীর যদি কিউটিকল থাকে তাহলে কি প্রশোধন হারটা কমে যায়, আর যদি কিউটিকল না থাকে মানে হচ্ছে মহামার আবরণটা না থাকবে তখন হচ্ছে কি প্রশোধন হারটা বেড়ে যাবে। জীবনী শক্তি মানে হচ্ছে জোয়ান বুড়ো মানুষের তুলনায় যাদের হয়তো শক্তি সামর্থ্য ভালো তারা হচ্ছে কি সব কিছুতেই এগিয়ে থাকে, শক্তি সামর্থ্য মানে তারা খাওয়া দাওয়ার দিক দিয়ে, তারপরে কর্মদক্ষতা সব দিক থেকে এগিয়ে থাকে, তেমনি কি জীবনী শক্তি সুস্থ সবল গাছ রোগা গাছের তুলনায় প্রশোধনটা বেশি করবে। মেসোফিল হচ্ছে কি মেসোফিল টিস্যুর পরিমাণ বৃদ্ধি। এই মেসোফিল পাতার ভিতরে কি থাকে, মেসোফিল টিস্যু থাকে, এই মেসোফিল টিস্যুর পরিমাণ যদি বৃদ্ধি পায় সেখানে কি প্রশোধন হারটা বৃদ্ধি পাবে। মূল বিট মানে হচ্ছে মূলের পরিমাণ, দেখো এই যে মূল যদি একটা দুইটা থাকে, গাছের মূল যদি রোগাক্রান্ত গাছের যদি মূল একটা দুইটা থাকে তাহলে কি স্বাভাবিকভাবে প্রশোধনটা কম হবে। এখন এই একই জায়গায় যদি মূল অনেকগুলো থাকে, অনেকগুলো মূল থাকলে সেখানে কি হবে প্রশোধনটা বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব, ঠিক আছে। আজকের প্রথম পর্ব আমরা প্রশোধন পর্যন্ত একদম বেসিক কমপ্লিট করতে পেরেছি। সো জানি না মানে আমি এই প্রথম হচ্ছে যে বেসিকভাবে একটা অ্যাডমিশন লেকচার নিজে সাজিয়েছি, কেমন হয়েছে জানি না। তোমাদের কাছে সকলের কাছে আমি মতামতটা অবশ্যই জানতে চাইবো যে আমি কি সামনে যে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব মানে উদ্ভিদ সাহিত্যতে যে ফুল আমি যেটা সাজিয়েছি সেটা কি দিব না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অবশ্যই ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, মানে আমি যদি এগুলা নিজে হাতে লিখতাম, ঠিক আছে, আরও অনেক বেশি সময় লাগতো। দেখা যাচ্ছে প্রশোধন পর্যন্ত পৌঁছাতে আমার কি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত। তার জন্য আমি আগে কি করেছি, আগে নিজে লিখেছি, তারপর এখানে আমি শুধু কি বুঝাই দিছি। আর তোমরা অনেকে বলছো যে ভাইয়া ভিডিও দেন না কেন, আসলে ভাইয়া তো আরও অন্যান্য কাজও করি, ঠিক আছে। অন্যান্য কাজের চাপে হচ্ছে ভিডিওটা মানে ঠিকমতো রেগুলারলি করা হয় না। সো আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি যে ডিইউ এক্সামের আগে আমি বায়োলজি কোয়েশ্চেন ব্যাংক সলভটা প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ দিব, সুতরাং আমি কি অবশ্যই দিব, সেটা হয়তোবা ঢাবি এক্সামের 15 দিন আগে বা 1 মাস আগে, তবে চেষ্টা করব খুব শীঘ্রই দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে যে তোমরা কি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো কিনা, আর আমি কি সামনে অগ্রসর হব কিনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।